সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাতিন ফুয়াদুল ইসলাম। আমি 25-26 শিক্ষাবর্ষে রুয়েটে ভর্তি হয়েছি। তো আজকে তোমাদের জন্য একটি সুখবর দিয়ে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপারের ওয়ান শট জার্নি শুরু করতে যাচ্ছি। তো তোমাদের জন্য যে সুখবরটি রয়েছে তা হলো যে আমরা পুরো ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ওয়ান শট জার্নি শুরু করছি এইচএসসি পরীক্ষার্থীদের মাথায় রেখে। তো তোমাদের জন্য সকলের জন্যই এই ওয়ান শট জার্নিতে পুরো উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ। আর এই অধ্যায়ের শুরুতেই আমি তোমাদের যেহেতু ফিজিক্স ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টার বা প্রথম চ্যাপ্টার পড়াচ্ছি, এই অধ্যায়টার গুরুত্ব হয়তো তোমরা অনেকে বোঝো না। তো এই অধ্যায়ের শুরুতেই তোমাদের আমি এই অধ্যায়ের প্রতি কতটুকু জোর দিতে হবে গুরুত্ব বোঝাবো। তারপরে এই অধ্যায়ে কিছু সূত্র এখানে দেয়া আছে। এই অধ্যায়ে কিছু ইম্পর্টেন্ট সূত্র দেয়া আছে, এই সূত্রগুলো হয়তোবা তোমরা দেখে নিবা। আহ তারপরে আমরা কিছু যতটুকু জিনিস না জানলেই নয়, ততটুকু জেনেই এই অধ্যায় থেকে লিভ নিব। আরেকটা জিনিস তোমাদের জন্য হয়তো কিছু স্পেশাল গিফট রয়েছে ক্লাসের শেষে, যেগুলো আমরা দেখিয়ে দেব। এই যে দেখো, তোমাদেরকে দেখাই। ক্লাসের একদম শেষের দিকে তোমাদের জন্য কিছু স্পেশাল গিফট রয়েছে, এই যে এগুলোতে। এই দুইটা বা এই তিনটা, এখানে আরো আছে। তো ওখানে যখন আমরা যাব তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, তখন বুঝতে পারবো। সো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দিই। তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে 2024 সালে, 23 সালে, 22 সালে ডেটা আমার কাছে আছে। তো এখানে যে বিষয়টা হলো যে এখানে দেখো শুধু এমসিকিউ আসছে, রিটেন হয়তো বা তেমন আসে নাই। হয়তো বা রিটেন আসলেও একটা এসেছিল। আসলে ওই ডেটাটা আমার কাছে আনফরচুনেটলি এখন নাই, তো আমি তোমাদেরকে দিতে পারছি না। সো হোয়াট এভার। তো আমি যেহেতু অ্যাডমিশন এবার দিয়েছি, অ্যাডমিশনের অ্যাডমিশনের কাহিনী তোমাদের একটু শেয়ার করি। এই অধ্যায় থেকে আমি অ্যাডমিশনের রুয়েটে যেহেতু এমসিকিউ এক্সাম হয়েছে, রুয়েট কুয়েটে এই অধ্যায় থেকে তেমন একটা পাই নাই। তবে চুয়েট আর রুয়েট এই দুটাতে পেয়েছি। আর বুয়েটে আসলে ছিল কি না আমার এক্সাক্ট মনে নেই, তবে রুয়েট আর চুয়েট এই দুটাতে ছিল, অবশ্যই ছিল। হয়তোবা অল্প মার্কের ছিল, কিন্তু অবশ্যই ছিল। আর তোমরা অ্যাডমিশনের সময় অবশ্যই জানো যে রুয়েট চুয়েট এর ক্ষেত্রে যেহেতু এমসিকিউ হয়েছে, 0.25 বা 0.5 মার্কেরও ভ্যালু কতটুকু। তো এটাই। আর তোমাদের প্রতি একটা স্পেশাল সাজেশন ক্লাসের শুরুতেই দিয়ে নিই, যে দেখো ভাইয়ারা, বর্তমানে শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থাও চেঞ্জ হয়েছে। এখন কিন্তু আর বাংলাদেশ বিএএল এর যুগ নাই। না বললাম নামটা, যেহেতু নিষিদ্ধ সংগঠন, নাই বললাম তো। তাদের যুগ নেই, এখন কিন্তু মিলন সাহেবের যুগ। সো মিলন সাহেবের যুগকে মাথায় রেখে তোমাদের পড়ালেখা করতে হবে। আরেকটা জিনিস কি তোমাদের বলি, আমরা 25-এ এইচএসসি দিয়েছি, যতটা ডিফিকাল্টি ফেস করেছি হয়তো বা তোমরা তার থেকে বেশি ডিফিকাল্টি ফেস করবা, এটাই আশা করা যায়। আর সত্যি কথা বলতে যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড যত ভালো হবে তত ভালো, স্টুডেন্টের জন্য ততই ভালো। এটা সত্যি কথা একদম। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় অ্যাডমিশনে আনফেয়ার হয়েছে। এটা আসলেই হওয়া উচিত হয়নি, যেমন বুয়েটের ক্ষেত্রে। এটা আসলে সবাই বলবে, এটা আমি জাস্ট না। তো হোয়াট এভার। তো তোমাদের সবার প্রতি আমার একটাই সাজেশন থাকবে যে ভাইয়েরা, সামনে তোমাদের অ্যাডমিশন। তো অ্যাডমিশনে অবশ্যই অবশ্যই তোমরা চেষ্টা করবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য ট্রাই করবা। আর তোমাদের প্রতি এতটুকু আমার চাওয়া বলবো না, স্পেশাল সাজেশন আর কি। সো হোয়াট এভার, সামনে আগাই। কারণ ইঞ্জিনিয়ারিং আসলে নিলে হয় কি, মেডিকেল বাদে যা কিছু আছে, ডিইউ, তারপরে আর মানে মেডিকেল বাদে, এক কথায় মেডিকেল বাদে যা কিছু আছে সব কিছুই তোমার ডোমেনে থেকে যাবে। আর এক সাইডে মেডিকেল থাকবে, হয়তো বা অনেকে মেডিকেলও ক্র্যাক করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে, তবে ওই সংখ্যাটা খুবই কম, ওদের নিয়ে বা নাই বললাম। তো চলো অধ্যায়টা শেষ করি, তারপরে হয়তো ভবিষ্যতে আবার দেখা হবে, আর অনেক অসংখ্য গাইডলাইনে পাবা ইনশাল্লাহ। তো ভাইয়াদের জন্য দোয়া রাখবা। চলো নেক্সট। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে তোমাদের, যেহেতু এটা চ্যাপ্টারটার নামই হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এই যে দেখো, চ্যাপ্টারের নাম হলো ভৌত রাশি ও পরিমাপ, চ্যাপ্টারের নাম। তো আশা করি বুঝতেই পারছো, এটা হচ্ছে 9-10 এর সেই চ্যাপ্টারটার সাথে অসম্ভব ভাবে মিল রয়েছে।
তো দেখি এখন আমরা রাশি কাকে বলে। রাশি হচ্ছে আমরা দুই প্রকার নিচ্ছি, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি। ওকে, যে রাশি অন্য রাশির উপর নির্ভর করে না, যেমন ভর, সময়, এগুলো হচ্ছে মৌলিক রাশি। আর যৌগিক রাশি যে সকল রাশি অন্য রাশিগুলোর উপর নির্ভর করে। তো এখানে মেইন থিম হলো না, আর মেইন থিম হলো করে, এই একটুকুই। বল, ত্বরণ, এগুলো তো জানোই সবাই। তো মাত্রা নিয়ে আসি। মাত্রা কি বলছে? এগুলো আসলে রিডিং পড়ার বিষয়, তো এগুলা কি আর বলবো, রিডিংটা না হয় পড়েই নিলা। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির গুলোর সূচককে মাত্রা বলে। তো আশা করি বুঝতেই পারছো হিসাবটা। তো এখানে তোমাদের সুবিধার্থে আমি একটা জিনিস করতে চাই। এই ওকে, লেটস বিগিন। তো এখানে যে বিষয়টা হলো মাত্রা কাকে বলে, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে তার মাত্রা বলে। এই যে এখানে তোমাদের জন্য একটা স্পেশাল স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে বেগের মাত্রা যখন লিখব তখন কিন্তু আমরা অবশ্যই অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখার চেষ্টা করব। কারণ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি না রাখি তাহলে আমরা কিন্তু ওটাকে মাত্রা হিসেবে কাউন্ট করতে চাই না। আর তোমরা অবশ্যই জানো ক্লাস 6-7, মানে 6-7 না, সরি, 9-10-এ আমরা কিন্তু এ বিষয়ে যথেষ্ট বেসিক নিয়ে আসি যে মাত্রা কিভাবে প্রকাশ করতে হয়। তো আশা করি তোমাদেরকে এই বিষয় নিয়ে নতুন কোনো কিছু আইডিয়া দিতে হবে না। তারপরে দেখো এই যে সাতটি মৌলিক রাশির একক ও মাত্রা একক, এগুলা তো একটু দেখে নিলে আর কি। এখানে এই যে স্পেশাল জিনিস, যে ক্যান্ডেল আগে সিডি স্মল সি স্মল ডি না লিখে ক্যাপিটাল সি স্মল ডি হবে। তো এই বিষয়গুলো তোমরা পড়ে নিবা, এগুলো তো সময় নষ্ট করা যাবে না। ও তো হ্যাঁ, তোমাদের জন্য আর একটা জিনিস এখানে আছে, সেটা তো বুঝতেই পারছো কি জিনিস এটা। এটা এখানে হচ্ছে বিভিন্ন রাশিগুলোর মাত্রা তোমাদেরকে দেখানো হয়েছে। আর তোমরা অবশ্যই এই যে স্পেশাল স্টার মার্ক দিয়ে তোমাকে বোঝানো হয়েছে যে এখানে অবশ্যই তোমরা মাত্রা নির্ণয়, মাত্রা গুলোতে এই যে এই চিহ্নটা ব্যবহার করবা, সেকেন্ড ব্র্যাকেট চিহ্নটা। এখানে হয়তো দেখিয়েও দিয়েছি কিছু কিছুতে। এই যে এইখানে দেখানো সম্ভব হয়নি আসলে, এটার জন্য আমরা অসম্ভব লেভেলে দুঃখিত। তো তোমরা এই বিষয়টাকে একটু মানে নজরে রেখে দেখে নিবা আর কি। যাই হোক, চলো এখন আমরা নেক্সটে যাই। আর এই বিষয়গুলো তোমাদের দায়িত্ব, তোমরা নিজ দায়িত্বে কিন্তু এই বিষয়গুলো করে নিবা। ভাইয়ারা অবশ্যই চেষ্টা করবেন তোমাদেরকে বেস্ট সার্ভিস দিতে। তো তবেও মাঝে মাঝে কিছু জিনিস তোমরা যদি কনসিডার করো তাহলে হয়তো আউটপুট আরো ভালো আসবে আর কি। তো আসো আমরা কিছু ধ্রুবকের মাত্রা নির্ণয় করা শিখি। এখানে আচ্ছা, কিছু ধ্রুবকের মাত্রা নির্ণয়। হ্যাঁ, তো কিসের কিসের মাত্রা নির্ণয় করব? প্রথমে নির্ণয় করব হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের। আসলে বাংলা লেখার অভ্যাস অনেকদিন থেকে নেই, তো এই জন্য একটু লেখার বয়স খারাপ। আর এমনিতেও যে লেখা আমার খুব ভালো ছিল তাও না, মিডিয়াম আর কি, অলওয়েজ অ্যাভারেজ। তো আমরা, হ্যাঁ, যেটা সূত্র জানি নিউটনের মহাকর্ষ সূত্র, সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল এম এম বাই ডি স্কোয়ার, রাইট? তো এখান থেকে আমরা অবশ্যই জি এ কে আনতে পারি এভাবে, যে এফ ডি স্কোয়ার বাই, হ্যাঁ, রাইট। আই থিঙ্ক এখানে কোনো ইস্যুস নেই। তারপরে আমরা যেটা আনতে পারি সেটা হচ্ছে এইরকম এরকম। এখানে একটা জিনিস দেখো, বিষয়টা হচ্ছে এফ এর যে মাত্রা আছে সেটাকে কিন্তু আমরা একবারে লিখতে পারি, এম এল টি ইনভার্স টু। হ্যাঁ, এটা যেহেতু আমার মুখস্থ আছে, তোমরা হয়তো বা আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করবো না যে মুখস্থ রাখতে, তবে এটা লিখতে লিখতে হয়ে যাবে এক না এক সময়। তো আলটিমেটলি যেটা আসতেছে সেটা হচ্ছে এম ইনভার্স ওয়ান এল কিউব টি ইনভার্স টু, রাইট? আর এই জিনিসটাকে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তো এটা যেহেতু একক দেখাতে আপাতত চাচ্ছি না, কারণ আমরা অবশ্যই চাইবো এই অধ্যায়টাতে যত সংখ্যক কম সময় দিতে। কারণ আমি তোমাদের পূর্বেই দেখিয়ে দিয়েছি যে এই অধ্যায়ের ইম্পর্টেন্স কতটুকু। কারণ এখান থেকে যদি আমাদের আসলেই সিকিউ না আসে, তো আমরা শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো তারপরে আসো, যেটা নির্ণয় করা শিখবো সেটা হচ্ছে এন্ট্রপির মাত্রা নির্ণয়। এই জিনিসটা একটু হয়তো বা অনেকের জন্য নতুন নতুন লাগতে পারে।
তো তোমরা একটু দেখে নিলে আর কি, আর যারা পারো তারা তো পারোই, তারাও একটু রিভাইজ দিয়ে নিতে পারো। আসলে একটা ক্লাস নেওয়ার সময় তো আমাদেরকে জাস্ট একটা শ্রেণীর বা একটা গোত্রের কথা মাথায় রেখে ক্লাস নিতে হয় না। ক্লাস নেওয়ার সময় আমরা তো সবারই ক্লাস মানে চিন্তা ভাবনা করে মাথায় রাখি। তো এখন দেখো ভাইরা, যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এম এল টি স্কোয়ার, সরি এম এল স্কোয়ার টি ইনভার্স টু বাই থিটা। কারণ কি, টি এর এই যে টি এর যেটা মাত্রা সেটাকে আমরা থিটা বলছি, এটা অবশ্যই তোমাদের যে প্রিভিয়াস এতে দিয়ে দিয়েছি আমি। আর থিটা, সরি, ডেল্টা কিউকে আমরা কিন্তু জে বা মানে সরি জুল বা শক্তি এরকমের কিছু এককও বলতে পারি। তো এই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এম এল স্কোয়ার টি ইনভার্স টু থিটা ইনভার্স টু, সরি থিটা ইনভার্স ওয়ান, এটা হচ্ছে কিসের মাত্রা, এন্ট্রপির মাত্রা। সো এই জিনিসটা মাথায় রাখার ট্রাই করবা। বিষয়টা এমন না যে খুবই ইম্পর্টেন্ট, এটা ছাড়া পরীক্ষায় চলবে না। কারণ দেখো, এই বিষয়গুলো যদি না পারো, আমি বলি কি, তুমি তোমার এইচএসসি পাস না করাই ভালো। যদি এই সিলি সিলি জিনিসগুলো তুমি তোমার ছোট ভাই বোনকে দেখাতে না পারো, তাহলে আমার মনে হয় যে তোমার আসলে এইচএসসি পাস করার কোনো যোগ্যতা হয়নি। এখন কথাটা হয়তো বা রুট শোনাবে, কিন্তু এটাই সত্য কথা। আচ্ছা হোক, তারপরে তোমাদের জন্য আর কিছু নতুন জিনিস দেখাবো। সেটা হচ্ছে যে সমীকরণ বা সূত্র লেখার নিয়ম। এখানে দেখো, এই যে সমীকরণ বা সূত্র লেখার নিয়ম যখন নির্ণয় করতে যাবো, তখন হচ্ছে এ ইজ ইকুয়াল বি হলে এ বি রাশি দুটো সমজাতীয়, অর্থাৎ এ ও অর্থাৎ মাত্রা ও একক সেম হতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। তারপরে এই জিনিসটা দেখো যে এ আর বি, এ প্লাস বি, এ ইজ ইকুয়াল এ প্লাস বি, এ আর এ সমজাতীয় হতে হবে, তারপরে বি সি সমজাতীয়। তারপরে এইটা যদি হয় তখন এ আর এই যে পুরা রাশিটা এটা সমজাতীয় হতে হবে, এই যে পুরাটা তখন সমজাতীয় হতে হবে। আলাদাভাবে আবার সি ও ডি কেও সমজাতীয় হতে হবে। তো চলো কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন আমাদের সামনে একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে ওই আমরা কিন্তু মেইনলি উদাহরণের মাধ্যমেই শিখবো। হ্যাঁ, তো চলো দেখে নিই। যে বিষয়টা হচ্ছে যে আমার এখানে বলা আছে ভি ইজ ইকুয়াল এ প্লাস বি টি, রাইট? আমরা কি জানি? আমরা জানি যেটা হচ্ছে সেটা হলো যে ভি ইজ ইকুয়াল এম এল টি, সরি এম তো না, এল টি ইনভার্স ওয়ান, রাইট? আমরা কিন্তু এটা জানি, যেটা হচ্ছে কি ভি এর মাত্রা। আচ্ছা, আমরা প্রিভিয়াসে বলছি প্রথম সূত্র অনুযায়ী এই যে এইটার মাত্রা আর এই পুরাটার মাত্রা কি সেম হতে হবে। আবার পুরাটার মাত্রা যখন সেম হতে হবে, আচ্ছা পরের বিষয়টা আমরা পরেই না হয় কাজে লাগালাম। যেহেতু পুরাটা সেম হতে হবে, আবার আলটিমেটলি এই যে এইটার মাত্রা আর এটার মাত্রাও সেম হতে হবে। সরি, এই যে পুরাটার মাত্রা সেম হতে হবে, আলটিমেটলি এ হবে এর মাত্রা, আর পুরাটার মাত্রা হবে এই যে ভি এর মাত্রা। বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। আর না বুঝলে অবশ্যই অবশ্যই তোমরা পূর্ববর্তী যে স্লাইড রয়েছে সেই স্লাইডে যাওয়া এবং গিয়ে বিষয়টাকে ক্লিয়ার করে নিবা, কি জন্য আমি বিষয়টা বললাম। হ্যাঁ, যখন এটা দাঁড়াবে তখন অবশ্যই তুমি বি এর মাত্রাকে এভাবে লিখতে চাওয়া, সরি বিটি এর মাত্রা যেটা হবে এখানে, একটু একটু বি ইন্টু টি, বিটি এর মাত্রা হবে যেটা সেটা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, রাইট? হ্যাঁ, এটা যখন হবে তখন অবশ্যই তোমরা বি এর মাত্রাও ইজিলি নির্ণয় করতে পারবা। সেটা হবে এল টি ইনভার্স টু, এটা হবে বি এর মাত্রা, রাইট? চলো তাহলে এই বিষয়টা একটু দেখে রাখলে আর কি, আহামরি কঠিন কোনো কিছু না, কিন্তু না দেখলেই নয়। হ্যাঁ, এখানে আসো কিছু প্রবলেম দেওয়া আছে এখানে, এই যে তোমাদের কিছু সূত্র, ওই সূত্রের 4 নাম্বার 5 নাম্বার ও আচ্ছা এখানে লেখা হয়নি, এটা হলো 5 নাম্বার আর এটা হলো 6 নাম্বার। 4 5 6 তোমাদের দেখানো হয়েছে। তো দেখো এই জিনিসটা কোথা থেকে আসতেছে, এই জিনিসটা আসতেছে 4 নাম্বার থেকে। এই প্রবলেমটা সলভ করি। এখানে আমাদের বলা হয়েছে এন ইজ ইকুয়াল এল নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আচ্ছা, আশা করি তোমরা সবাই এই সূত্র সম্বন্ধে অবগত রয়েছে, যেখানে টি ইজ ইকুয়াল সময় হলে ল্যামডার মাত্রা কত। আমরা কি জানি? আমরা জানি ই টু দি পাওয়ার সি যদি হয়, তাহলে কি সি এর মাত্রা ও একক নাই। সি এর কি নাই? মাত্রা একক নাই, মাত্রাও নাই এককও নাই। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে সি এর যদি মাত্রা একক না থাকে, তাহলে বিষয়টাকে আমরা এভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা দেখো,
এটা যদি মাত্রা একক না থাকে তাহলে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে ল্যামডা টি ইজ ইকুয়াল কত, মাইনাস ল্যামডা টি না লিখে আমরা জাস্ট ল্যামডা টিটাই ইউজ করলাম। ল্যামডা টি ইজ ইকুয়াল কত, 1, রাইট? হ্যাঁ, কারণ মাত্রা যদি না থাকে তাহলে মাত্রা কত ধরা হয়, 1 ধরা হয়, এখানে কিন্তু 0 ধরা হয় না। বিষয়টা একটু মাথায় রাখবা আশা করি। আচ্ছা, তাহলে ল্যামডার কত আসলো, টি জেড এ চলে আসবে, টি এর ক্যাপিটাল ইনভার্স 1, রাইট? বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। আশা করি প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এখন আমরা এখানে যাব, সেখানে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওমেগা আর কে, এই দুটার মাত্রা নির্ণয় করতে বলা হয়েছে। হ্যাঁ, একদম দুনিয়ার ইজি। আসলে এই জিনিসগুলো যদি কেউ না পারো আসলেই তোমাদের জন্য লজ্জাস্কর বিষয় যে তোমরা আসলে ইন্টার পাস করতেছো বা এইচএসসি পাস করতেছো, কিন্তু এই বিষয় সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া নাই। এগুলা আসলেই হওয়া উচিত না। আমি কখনোই চাইবো না যে এগুলা হোক। আর এমনটাও হবে না যে তোমরা আসলে এতটা বেসিক নিয়ে গড়ে উঠতেছো আবার অ্যাডমিশনে কোথাও চান্স পাবে না। এই জিনিসটাও আসলে হয় না। মানে আমরা দেখি না যে অনেকে অনেকে এ, হতাশার গল্প বলে। আচ্ছা ঠিক আছে, হয়তোবা অনেকের ক্ষেত্রে লাক কাজ করে না, কিন্তু বিষয়টা এমনটা না যে সবার ক্ষেত্রেই লাক কাজ করে না। এটা এখন ভাইয়া তুমি যদি না পড়ো, না মানে পড়ালেখা যদি না করো, সারাদিন টাঙ্কিবাজি করে বেরো, তো অবশ্যই তাহলে কোনো কিছুই হবে না। যেটা জেনারেল লিগ্যাল ফ্যাক্ট। রাফলি হয়তো এখন তোমাদের কাছে রুড মনে হবে, কিন্তু আসলে এটাই সত্যি কথা। ও আচ্ছা, এখানে আমাদের কে এ ওয়াই, আচ্ছা এখানে, হ্যাঁ, দরকার নেই, একটু দেখা দিতে পারো যেটা হচ্ছে যে ওয়াই এর মাত্রা কিসের মাত্রা হবে, এ এর মাত্রা। কারণ কি, এই যে এখানে দেখো, এখানে তো তোমাদের বলে দেওয়া হয়েছে। তো সমস্যা নেই, তোমাদের জন্য আরেকটি অ্যাডভাইস থাকবে আমার, সেটা হলো যে দেখো, সেটা হলো এইরকম যে এখানে তোমরা যখন অ্যান্সার বের করবা তখনই সাথে সাথে অ্যান্সার লিখে ইহয়ে দিবা আর কি। এতে হয় কি, টিচারদের হয়তো অত সময় থাকে না যে তোমাদের খাতাটা ভালোভাবে পড়বে, জাস্ট একটুকুই তোমাদের চোখ বুলাবে আর কি, যেটা সত্য কথা। তো চলো আমরা নেক্সট পেজে যাই, দেখি কি আছে। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে সেটা হলো এরকম কিছুটা যে সূত্রের মানে সঠিকতা যাচাইকরণ। আচ্ছা, আমরা তাহলে এখন সূত্রের সঠিকতা যাচাইকরণে যাচ্ছি। চলো ডিপ ডাইভ করি। হ্যাঁ, তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে বেসিক সূত্র, গতির বেসিক সূত্র, যেটা আমরা 9-10 থেকে সবাই অবগত আছি। তো দেখো, এস এর মাত্রা কি, এস এর মাত্রা অবশ্যই এল। এস এর মাত্রা যেহেতু লেখাটা অনেকের কাছে হয়তো, তোমাদেরকে অবশ্যই পিডিএফ দিয়ে দেওয়া হবে। লেখাটা যদি ক্লিয়ার না হয় তোমরা অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবা। আসলেই আমার ট্রাই করতেছি ভাইয়া, কি করবো আর বলো, মানুষ তো শুধু ট্রাই করতে পারে, তাই না? কি আর করবো। আচ্ছা যাই হোক, এখানে তাহলে আমরা যেটা পেলাম আলটিমেটলি সেটাও হচ্ছে ওই এল। এখানেও কিন্তু কাহিনী সেম জিনিস কিছুটা। এর যদি মাত্রা দেখো সেটা হচ্ছে এল টি ইনভার্স টু at the same time t square. So what happens here? Here also you can find L. So L, 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 right? হ্যাঁ, যেহেতু এল এল আসছে, সেহেতু আমরা এটাকে বলতে পারি সঠিক। সঠিক। এভাবে কিন্তু তোমরা চাইলেই সূত্রের সঠিকতা যাচাই করতে পারো। আচ্ছা, তোমাদের যদি আমি একটা দেখাতাম যে সূত্রটা সঠিক নয়, হ্যাঁ, এটা তোমরা ট্রাই করে নিতে পারো। আপাতত তোমাদের আরেকটা দেখিয়ে দিই, আর তোমরা সূত্র সঠিক কিনা এটা দিয়ে যাচাই করতে পারো। ওভাবে দেখালে অবশ্য একটু প্রবলেম হতো। আচ্ছা যাই হোক, এখানে যেহেতু স্তম দূরত্ব বলা আছে, তাহলে দেখো ভাইয়ারা এখানে কি বোঝানো হয়েছে। স্তম দূরত্ব বলতে কিন্তু বোঝানো হয় আলটিমেটলি এল বাই টি। এখন অনেকে হয়তো জিজ্ঞাসা করবা যে ভাইয়া এখানে তো এস তম দূরত্ব বলতে আমরা কেন এটা বুঝবো। আচ্ছা ভাই দেখো, এখানকার বিষয়টা একটু বুঝাবো একটু পরে, তোমরা আপাতত জিনিসটা মেনে নাও। মেনে নিয়ে জাস্ট ক্লাসটা করো, আমি তোমাদের এই কিছুক্ষণের মধ্যে বিষয়টাকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। জাস্ট মেনে নাও। তো ইউ এর মাত্রা তো বুঝতেই পারছো, আর এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এল টি ইনভার্স টু, এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে এল টি ইনভার্স টু আর ইন্টু টি, তাহলে কি দাঁড়ায়, রাইট?
তাহলে এখানে আলটিমেটলি যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, ইটস দ্য অ্যান্সার। সো এখানেও দেখতেছি যে সবকিছু মিলে গেছে, এটা 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 যেহেতু মিলছে সেহেতু আমরা এটাকে রাইট বলবো। নাও দেখো যে এস তম সেকেন্ডকে আমরা এস তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বে কেন এল টি ইনভার্স ওয়ান ধরলাম। দেখো আমরা কি জানি, আমরা যেটা জানি সেটা হলো এরকম যে এই যে দেখো, মনে করো এটা 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর এটা হলো 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। বাহ, অনেক সোজা লাইন আউট করছি রে। এটা হলো 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর এটা হলো 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে এই যে এখান থেকে এতটুকু যে দূরত্বটা রয়েছে, এই দূরত্বটা হচ্ছে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমাদের কিন্তু এই জিনিসটাই বোঝানো হয়। এই জিনিসটা কিন্তু এমন না যে জাস্ট দূরত্বটাকে বোঝানো হয়, এখানে বোঝানো হয় যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা অবশ্যই দূরত্ব। আহ যাই হোক, চলো সামনে আগাই। হুম। তো এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে তোমাদের, যে কোনো মাধ্যমে শব্দের বেগ, তরঙ্গ, কম্পাঙ্ক, এখানে বেগের, এখানে আমরা আসলে মাত্রার সাহায্যে সূত্রের প্রমাণ করতে যাচ্ছি আর কি। বিষয়টা তো আশা করি বুঝতে পারছো কি করতে যাচ্ছি। তো চলো এই জিনিসটাই তোমাদের প্রমাণ করিয়ে দেখাবো। তো দেখো, দেখো এখন দেখো এখানে যে বলছে যে কোনো মাধ্যমে শব্দের বেগ ভি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, কম্পাঙ্ক এফ হলে আহ, কম্পাঙ্ক এফ এর উপর নির্ভরশীল। আচ্ছা, বেগের সঠিক সূত্র নির্ণয় করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধরি এখানে যেটা বিষয়টা বোঝানো হয়েছে, এখানে লিখবা আগে ধরি। এইটা তোমরা যদি শিখো এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক বলা যায়। এই জিনিসটা আমি কাজে লাগিয়েছিলাম যখন আমি ছোট ছিলাম, ধরো 9-10-এ। তখন আমাদের ফিজিক্স অলিম্পিয়াড হতো। তো বিষয়টাকে চোরাই বুদ্ধি হিসাবে আমি কাজে লাগিয়েছিলাম। আর আমি ফিজিক্স অলিম্পিয়াডে রেগুলার অংশগ্রহণ করার চেষ্টা করেছি, হয়তো খুব মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে হয়তো নেই, এটা সত্যি কথা। আর কে কিন্তু হলো ধ্রুবক, মাত্রা ধ্রুবক। বুঝতেই পারছো চোরাই বুদ্ধি দিয়ে আর কত দূরই বা যাওয়া যায়। যাই হোক, এখানে আমরা ভি এর মাত্রা কি পাই, এল টি ইনভার্স ওয়ান। এটা হলো ভি এর মাত্রা, কে এর যদি মাত্রা ধ্রুবক তাহলে কে এর কোনো কিছু নেই। হ্যাঁ, কে এর কোনো কিছু নেই, তো আমরা অবশ্যই সূচক সমীকৃত করে যেটা বলতে পারি সেটা হলো যে এখানে তাহলে ল্যামডা টু দি পাওয়ার এক্স কত, ল্যামডা টু দি পাওয়ার এক্স কে আমরা অবশ্যই এই যে ওয়ান, এল টু দি পাওয়ার ওয়ান। তো এখান থেকে আমরা অবশ্যই বলতে পারবো এক্স ইকুয়াল ওয়ান। অ্যাট দ্য সেম টাইম টি ইনভার্স ওয়ান, এটাকে এইভাবে বলতে পারি। সেই হিসাবে ওয়াই এর মান কত হবে, -1। দ্যাটস ইট। সরি, এখানেও তাহলে তো -1 আসবে। কেন কেন আসবে, কেন আসবে? এই জিনিসটা, একটা জিনিস বুঝতে হবে তোমাকে। বিষয়টা হলো এরকম যে, হ্যাঁ দেখো বিষয়টা কিন্তু তুমি যেভাবে এরকম ভাবছো বিষয়টা তেমন না। ভি ইজ ইকুয়াল, ইফ ল্যামডা যদি ধরতে চাই তাহলে এখানে মাইনাস দেবো না, এখানে দেবো না, এখানে দেবো না। আসলে এখানে মাইনাসটা অবশ্যই ফ্যাক্ট করবে, তবে এখানে অবশ্যই আমরা কোথাও ভুল করছি। ও আচ্ছা, হ্যাঁ বিষয়টা বুঝতে পারছি। দেখো এফ কিন্তু কম্পাঙ্ক, কম্পাঙ্ক কিন্তু সময়ের উল্টো। মানে টি ইজ ইকুয়াল ওয়ান বাই এফ, এই সূত্রটা আশা করি তোমরা অনেকেই জানো বা জানার কথা। তো ওই হিসাবে আমরা কিন্তু টিটাকে এইখানে যদি টি হিসাবে কনসিডার করি তখন এটা 1/f করলে মানে আসলে বুঝতেই তো পারছো তখন এটা এই ওয়ান চলে আসবে। আর ওয়াই এর মানটা তখন হচ্ছে এখানে মাইনাস থাকার কথা না, মানে মাইনাস থাকবে না আর কি। বিষয়টা যদি তোমরা না বুঝে দেখো অবশ্যই কমেন্টে জানাবা। আমরা অবশ্যই রিপ্লাই দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করবো। তবে আরেকবার দেখো, দেখো আমরা কি জানি, টি ইজ ইকুয়াল 1/f, রাইট? টি ইজ ইকুয়াল 1/f। হ্যাঁ, তো আমরা যদি এখন এফ এর মাত্রা ধরি তাহলে এখানে অবশ্যই টি এর মাত্রা -1 হলে অবশ্যই আরেকটা মাইনাস বসবে, তখন কি হবে, মাইনাস -1। কারণ আমরা কি এফ এর মাত্রাটা যাচ্ছিলাম তখন, যখন আমরা এফ এর মাত্রা চাবো তখন বিষয়টা এরকম দাঁড়াবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে আসলে আবার আমরা বুঝাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, দেখি আমরা এখন একটু সামনে আগাই, সামনে আগাই।
আসলে হ্যাঁ, বিষয়টা তাহলে এইভাবে আসবে। হ্যাঁ, দ্যাটস ইট। আর তোমরা মাথায় রাখবে, এই যে এখানে অ্যান্সার লিখে দেবো, এখানে অ্যান্সার লিখে দেবো, যাই হোক সমস্যা নেই। তো সামনে আগে চলো। এখানে যেটা বলছে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল এফ, কণার ভর এম, বেগ ভি, ব্যাসার্ধ আর এর উপর নির্ভরশীল কেন্দ্রমুখী বলের সূত্র নির্ণয় করো। রাইট। হ্যাঁ, এখন দেখো আমাদের হাতে কি কি দেয়া আছে। এফ ইকুয়াল কি দেয়া আছে, কেন্দ্রমুখী বল, কণার ভর এম, বেগ ভি, আর ব্যাসার্ধ আর এর উপর নির্ভরশীল। রাইট। হ্যাঁ, তাহলে আমরা কি ধরবো, এখানে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে মানে মাত্রা ধ্রুবক, তারপরে এটা ধরবো এ ওয়াই, এটা ধরবো জেড। এটা তো এরকমই, তাই না? হ্যাঁ, এখন আমরা যদি এফ এর মাত্রা লিখতে যাই, তাহলে এফ এর মাত্রা কি ছিল জানো? এফ এর মাত্রা ছিল এম এল টি ইনভার্স টু। রাইট। তাহলে এম টু দি পাওয়ার ওয়ান, এল টু দি পাওয়ার ওয়ান, টি ইনভার্স টু। বিষয়টা কিন্তু এরকমই ছিল, দেখো। হ্যাঁ, দেখো বিষয়টা যদি এরকম হয় তাহলে এখানে কি ছিল, কি এম টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার, সরি, ভি টু দি পাওয়ার ওয়াই। হ্যাঁ, ভি টু দি পাওয়ার ওয়াই, আর এখানে কি আর টু দি পাওয়ার জেড। বিষয়টা তো এরকম না? হ্যাঁ, তাহলে এখানে যে বিষয়টা দেখো সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল কত, ওয়ান। কিভাবে আসলো বিষয়টা বুঝতে পারছো? সূচক সমীকৃত করে পাই। তাহলে ভি এর মান কত আসলো, ভি এর মান, আচ্ছা বিষয়টা ওভাবে আসবে না, কারণ দেখো এখানে একটা জিনিস আছে, তোমাদেরকে আর একটু এখানে মডিফাই করে নিতে হবে। সেই জিনিসটা হলো এরকম, এই লাইনটা, আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রেখো। যখন ভি থাকবে, মানে যখন লব্ধ রাশি থাকবে, বা বিষয়টা তো বুঝতে পারছো, মৌলিক রাশি থাকবে না, লব্ধ রাশির মাত্রা কিন্তু আমরা ডিরেক্ট ইউজ করতে পারি না। যেহেতু এটা এম, তো এর মাত্রা তো অবশ্যই এম হবে, বিষয়টা বুঝতে পারছো? তো এখন এইটা এভাবেই থাকবে। হ্যাঁ, তারপরে এটা কিন্তু ক্যাপিটাল এম লিখছি, ইউ আর স্মল এম ভেবো না, ক্যাপিটাল এম লিখছি। আর এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান টু দি পাওয়ার ওয়াই, আর এটা হচ্ছে এল টু দি পাওয়ার জেড। সো আলটিমেটলি কি দাঁড়ায়, এম টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, সেটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, আর এখানে যেটা দাঁড়ায় টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই। রাইট। হ্যাঁ, এখন দেখো, এখন যে বিষয়টা দেওয়া আছে সহযোগ সমীকৃত করে পাই, তাহলে একটা ওয়ান, হ্যাঁ, তারপরে ওয়াই কত আসে, মাইনাস মাইনাস প্লাস টু, আচ্ছা, তারপরে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড এর মান কত আসে, ওয়াই প্লাস জেড এর মান আসে ওয়ান। যেহেতু ওয়াই এর মান টু, তাহলে জেড এর মান কত হবে, অবশ্যই মাইনাস ওয়ান হবে। জেড এর মান যদি মাইনাস ওয়ান বসাও তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম, এফ ইজ ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর। এটা কি অ্যান্সার? যেহেতু যারা তোমরা নিউটনিয়ান মেকানিক্স এতদিনে যদি না পড়ে থাকো, তাহলে তো তোমরা আসলে টেস্ট পরীক্ষায় পাশ করার কথা না। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো? চলো সামনে আগাই। হ্যাঁ, এখানে তোমাদের ত্রুটি নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি। দেখো, পরম ত্রুটি কাকে বলে, কোনো রাশির পরিমাপকৃত মান ও প্রকৃত মানের পার্থক্য। এই যে প্রকৃত দৈর্ঘ্য, এটা পরিমাপ করে দৈর্ঘ্য পাইছি এতটুকু, তো পার্থক্য হচ্ছে এই যে এতটুকু। তো আমরা এই বিষয়টা দেখানো হয়েছে, এটা এল এল প্রাইম, বিষয়টা বুঝতে পারছো? আপেক্ষিক ত্রুটি, কোনো রাশির একক মাত্রার ত্রুটিকে ওই মাত্রার আপেক্ষিক ত্রুটি বলতে যাচ্ছি। আপেক্ষিক ত্রুটিকে আমরা নির্ণয় করি এভাবে যে পরম ত্রুটি বাই প্রকৃত মান, মানে এই যে ডেল্টা এল বাই এল। আচ্ছা, শতকরা ত্রুটি, আপেক্ষিক ত্রুটিকে শতকরায় প্রকাশ করলে যা পাই তাই হলো শতকরা ত্রুটি। একদম সিম্পল। হ্যাঁ, বিষয়টা নিয়ে পেঁচাবো না আমরা আশা করি, একদম ক্লিয়ার কাট এবং সিম্পল। চলো পরবর্তী পেয়ে যাই। বিষয়টা এখানে আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হলো যে একটা বর্গের বাহুর পরিমাপ 0.25% বৃদ্ধি করলে ত্রুটির পরিমাণ কত হবে। আচ্ছা, এখানে একটু জিনিস মিস হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে বাহুর পরিমাণ না, 0.05% ত্রুটি হবে এটা। বিষয়টা দেখো, বিষয়টা কোনো বর্গের বাহু পরিমাপে কত পার্সেন্ট ত্রুটি হলে ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট, ক্ষেত্রফলে কত পার্সেন্ট বৃদ্ধি, না, এখানে হবে ত্রুটি ক্ষেত্রফলের পরিমাপে। এটা বৃদ্ধি হবে না, এখানে হবে ত্রুটি কত।
সো দেখো এখানে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে যে এরকম একটা বর্গ যদি কল্পনা করে নিই আমরা, জানি হয়নি, অনেকে কমপ্লেন দিও না বিষয়টা। হ্যাঁ দেখো, নাও চলে আসছো এখানে। সেটা হচ্ছে যে এ যদি বর্গের ক্ষেত্রফল হয়, তো এরিয়া কত, এ স্কোয়ার বা স্কোয়ার, রাইট? তো আমরা এই জিনিসটাকে ডেল্টা, জিনিসটা জাস্ট দেখে যাও, বিষয়টা পরে বুঝবা। যদি কারো জানা থাকে তাহলে সে তো বুঝতেই পারছো কি করছি, আর যদি না জানা থাকে একটু পরে ওয়েট করো। সো এই যে ডেল্টা এ বাই এ এর মানটা আমাদের এখানে অবশ্যই দেওয়া আছে, সেটা হচ্ছে 0.02%। সো এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি 0.04%। প্রায়, এখানে কিন্তু প্রায় অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, পরীক্ষা তোমাদের। আচ্ছা, এখন এটার ডিটেলস প্রসেসটা অবশ্যই তোমাদের জানা দরকার। এখন আসো ডিটেলস প্রসেসটা দেখাই। ডিটেলস প্রসেসটা হচ্ছে কি, দেখো বিষয়টা হচ্ছে এ স্কোয়ার যদি হয়, তাহলে ডি এ বাই এ মানে ক্ষেত্র, বিষয়টা এমন দাঁড়ায়, কি দাঁড়ায় দেখো দেখি। টু ডি, সরি 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 সরি, বিষয়টা দেখো, হ্যাঁ টোয়াইস এ। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা তো আবারও ভুল করলাম। বিষয়টা কি দাঁড়ায়, ডি এ বাই এ যদি করা হয় তাহলে এখানে কি হয়, টোয়াইস এ দাঁড়ায়। আচ্ছা রাইট, তাহলে ডি এ ইকুয়াল আমরা কি লিখতে পারি, টোয়াইস এ। এখানে তো একটা জিনিস ভুল করলাম, সরি, একদম সরি। আসলে কি আর বলি, এখানে যদি আমরা ডি এ দ্বারা ডিফারেন্সিয়েট করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়, রাইট? না, এর স্মল এর সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এখানে তো ডি এক্সিস্ট করবে, এখানে তো ডি এক্সিস্ট করবে না। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ ডি এ, তখন বিষয়টা এখানে যায় টু ডি এ। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসটাকে যদি আমরা হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটাকে আমরা এভাবে বলতে যাচ্ছি, বিষয়টা হলো কি, বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ এ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে এই বিষয়টা ভালো পেলাম। তারপরে দেখো দেখো দেখো, বিষয়টা হলো যে, হ্যাঁ হ্যাঁ, বিষয়টা, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, এখানে আমরা ডি এ কে ডি স্মল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ এইখানে অবশ্যই আমরা বৃহৎ ক্ষেত্রফল নিয়ে কাজ করব না, কারণ এটা ক্ষুদ্র অংশ নিয়েই কাজ করতে হবে। বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এই জিনিসটা আসলে এখন যদি এসে বুঝতে না পারো তাহলে তো কিছু বলার নেই। তো এই পুরো জিনিসটাকে আমরা এর সাপেক্ষে ভাগ করে দিব। এখন দেখো, এর সাপেক্ষে যদি ডিভাইড করে দেই তাহলে কি আসে, এর সাপেক্ষে ডিভাইড করে দিলে কিন্তু ওই জিনিসটাই আসে, ডি এ বাই এ, রাইট? এ মানে কি, আমরা এ মানে এ স্কোয়ার লিখতে পারি, তার মানে কি টু এ বাই এ স্কোয়ার ডি এ। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়, আলটিমেটলি দাঁড়ায় ডি এ বাই এ, টু স্কোয়ার, টু এ স্কোয়ার আর এ কাটাকাটি, তাহলে টু, যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে টু, এই যে এখানে ডি এটা উপরে চলে আসবে, ডি এ বাই এ, এটাই আলটিমেটলি দাঁড়ায়। বিষয়টা বুঝতে পারছো, ডেরিভেশনটা? আর এখানে একটা জিনিস কি, তোমাদেরকে অবশ্যই এই প্রায় ইউজটা করতেই হবে। আর তোমরা পরীক্ষার হলেও অবশ্যই অবশ্যই অবশ্যই, রিটেন হোক এমসিকিউ হোক, সিকিউ প্লাস এমসিকিউ, অবশ্যই অবশ্যই এই সূত্রটা ইউজ করবা, কারণ এটা আসলে টাইম কনজিউম, মানে টাইম বাঁচায় আর কি। আর অন্যভাবে করতে গেলে অবশ্যই তোমাদের অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যাবে। তো দেখো এখানে যে দোলকের একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা আসলে অনেক ইজি একটা ম্যাথ। এই ম্যাথটা আসলে হোমওয়ার্ক দিয়ে চেয়েছিলাম কিন্তু আসলে বুঝিয়ে দিই। সরল দোলক ঘড়ির একটা ম্যাথ, সেটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপে এত%, অভিকর্ষ ত্বরণ পরিমাপে এত% ত্রুটি হলে দোলনকাল নির্ণয়ে ত্রুটি কত। একটু কোশ্চেনে বাংলা ভাষাগত জটিলতা আছে, হয়তো বা এটা ইংরেজি থেকে ট্রান্সলেট করা হয়েছে তো এই জন্য হতে পারে। তো আচ্ছা সমস্যা নেই, আমরা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখানোর চেষ্টা করছি, বা দেখানোর চেষ্টা করবো আর কি। তো যাই হোক, এই বিষয়টাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, টোয়াইস বাই এল টু দি পাওয়ার হাফ
আর জি টু দি পাওয়ার কত, -হাফ, রাইট? হুম। তো আমাদের যেটা বলছে সেটা হচ্ছে দোলনকাল নির্ণয় শতকরা ত্রুটি কত। তার মানে কি ডেল্টা টি বাই টি। তো ডেল্টা টি বাই টি মানে কি, এই যে যত ধ্রুবক আছে সবগুলোকে সরিয়ে দেবো, এখানে কি আসবে, হাফ আসবে। আর এল কি আসবে, ডেল্টা এল বাই এল, রাইট? তারপরে এখন জি এর মান কত আছে, -হাফ। তো আমরা অবশ্যই সবসময় এই পজিটিভটাকে নিয়েই কাজ করব। এটা যদি বলো যে কেন করব, আপাতত এই জিনিসটা তোমরা যদি ওই মানে ডিটেল প্রসেসে আসো তাহলে বুঝতে পারবা। আপাতত বোঝাতে গেলে আসলে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে, যেটা আমরা কেউ এই অধ্যায়ে ইফোর্ট করতে চাচ্ছি না। তো এই অধ্যায়টা আমরা যত শর্টকাটে পারি, যত কম ইফোর্টে পারি শেষ করার ট্রাই করবো, যতটুকু না দেখলেই নয়। তো এখানে যে বিষয়টা দাঁড়ায় 0.025% হবে অ্যান্সার। তো দেখে নাও এই বিষয়টা এখানে হচ্ছে লিখে দিবা, অ্যান্সারটা এখানে এভাবে লিখে দিবা, রাইট? হ্যাঁ, বিষয়টা আশা করি বুঝতে পারছো। এই সূত্রটা তো আশা করি সবাই জানা, আর এই বিষয়টা তো বুঝতেই পারলা। যদি তবুও না বুঝতে পারো তাহলে আমাকে দরকার নেই, মানে আর কি তোমরা কমেন্টে একটু যদি হিন্টস দাও যে ভাইয়া এই জিনিসটা বুঝি নেই, তাহলে অবশ্যই আমাদের ভাইয়া তোমাদেরকে বোঝানোর ট্রাই করবে ইনশাল্লাহ। যাই হোক, চলো পরের পেজে যাই। এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আনুপাতিক ত্রুটি। কোনো পরিমাপ রাশি যদি ভিন্ন ভিন্ন রাশির ভিন্ন ভিন্ন সূচকের গুণফল হয়, তবে সূচকগুলোর ও পরিমাণ ও স্ব রাশির আপেক্ষিক ত্রুটির গুণফল এর সমষ্টিকে উক্ত পরিমাপ্য রাশির আনুপাতিক ত্রুটি বলে। তো এই যে এই জিনিসটা এখানে দেখতে পারো, ওই আগের জিনিসটাই এখানে মানে বিষয়গুলো সবকিছু দেওয়া আছে। তো এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, বিষয়গুলো তোমরা দেখে নিতে পারো আর কি, তোমাদের স্লাইড প্রোভাইড করা হবে। আর একটা জিনিস এখানে আছে যে তোমাদের দুইটা হোমওয়ার্ক দেওয়া আছে, তো এই পূর্ববর্তী অভিজ্ঞতা কাজে লাগিয়ে তোমরা করতে পারবা। তোমাদের জন্য যে গিফটের কথা বলেছিলাম সেগুলো এখানেই রয়েছে। তবে একটু দাঁড়াও, আমি তোমাদের আরো দুটো ম্যাথ করানোর জন্য চিন্তা করেছিলাম, যেহেতু ওই ম্যাথগুলো কই একটু দেখি। আচ্ছা, পেয়েছি। আচ্ছা থাক তাহলে, এগুলো শেষেই থাক, উপরে না উঠানো যাবে অবশ্য, এখানে না। হ্যাঁ ঠিক আছে, এটাকেও এখানে, ঠিক আছে, ওকে ডান। চলো, তো এখানে আমরা এই যে এখন কোনটা শেষ করলাম, হ্যাঁ হোমওয়ার্ক দিলাম, তো আসো আমরা এখন এই ম্যাথটা সলভ করার ট্রাই করি। এই ম্যাথটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ, এটা একটু ডিফারেন্ট অ্যারেনাতে ঢুকলাম আমরা, আসো। এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে, একজন শিক্ষার্থী একটি উত্তল তলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য যে স্ফেরোমিটার ব্যবহার করে তার রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। এই জিনিসটা মাথায় রাখবো আমরা। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা কত, 100। স্ফেরোমিটার সমতলে রাখলে যে রৈখিক ও বৃত্তাকার পার্ট দেয় তা যথাক্রমে 4 ও 35। উত্তল পার্ট যে পার্ট দেয় সেটা হচ্ছে 9 ও 60, 60। স্পেরোমিটার তিনটি পায়ের গড় দূরত্ব অবশ্যই দেওয়া আছে 0.4। তো এখন এখানে যেটা বলছে দৃশ্যকল্প 1, এখানে আমরা গ নাম্বারটাই সলভ করব। এখানে কই গেল, এখানে আসলে আমরা গ নাম্বারটাই সলভ করব, পরবর্তী পেজে না হয় ঘ নিয়ে টেনশন করলাম। আচ্ছা, তাহলে দেখো বিষয়টা যা দাঁড়ালো সেটা হচ্ছে গ, না সরি সরি, কি হলো, আচ্ছা বুঝতে পেরেছি। হম, এই যে দেখো গ, গ এর সলিউশন করি আমরা, আসো। গ এর সলিউশন করতে গিয়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত দেয়া আছে। প্রধান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এখানে কত দেয়া আছে, 1 মিলিমিটার, রাইট? আচ্ছা, এখানে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘর কত, এই জিনিসটা একটু দেখো। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত দেয়া আছে, 29/30। কেন, বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। এই জিনিসটা এখানে কি দেয়া আছে, দেয়া তো অবশ্যই থাকার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 29, হ্যাঁ এক যেহেতু বলা আছে, আচ্ছা
সমস্যা নেই। বিষয়টা ওইটা আসলে বিষয়টা তো অবশ্যই তোমাদের বোঝার কথা, কারণ এটা তো 9-10 এর ম্যাথ ভাইয়া। এই জিনিসটা যদি তোমরা না পারো তাহলে ইন্টারে কেমনে পারবা বলো? এই 29/30। আচ্ছা, এই জিনিসটা, আচ্ছা, হ্যাঁ, এই যে এখানেই তো বলা আছে তাই না? ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে যেহেতু বলছে আমাদেরকে, ভার্নিয়ার ধ্রুবক, আমি কিন্তু আগেই বলে দিয়েছি তোমরা আমার সবকিছু নিয়ে কমপ্লেন করতে পারবা, শুধু লেখা বাদে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের ক্লাস কেমন লাগছে, আর তোমরা অবশ্যই সাপোর্ট দিয়ে ভাইয়াদের পাশে থাকবা, কারণ তোমাদের জন্য ভবিষ্যতে আরো অনেক কিছু আসবে ইনশাল্লাহ। আর তোমরা অবশ্যই ভাইয়াদের জন্য জাস্ট দোয়া করবা। এই বিষয়টা হচ্ছে এইরকম। হম বিষয়টা, এইটা বিষয় আসলে বোঝানোর কিছু নেই, এর পরের ম্যাথটাই আসলে মেইন ম্যাথ। এই ম্যাথটা জাস্ট এনেছিলাম আমি তোমাদেরকে একটা ডেমো দেখানোর জন্য, যে 9-10 এর ম্যাথ এখনো কাজে লাগে, এমনটা না যে 9-10 এর ম্যাথ ফেলে দেওয়ার ম্যাথ। হ্যাঁ, এখন দেখো এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে এক দৃশ্যকল্পে শিক্ষার্থী উত্তল তলের বক্রতার ব্যাসার্ধ হিসাব করো। আমি সত্যি কথা বলতে, যেটা আমি সরকারি কলেজ থেকে পড়েছি, তো সরকারি কলেজে আমাদের অবশ্যই প্র্যাকটিক্যাল করিয়েছে অনেক অনেক স্ট্রিক্ট ভাবে। তো আমার অনেক ফ্রেন্ড যারা বেসরকারি কলেজে পড়েছে, তাদেরকে দেখেছিলাম যে ওরা আসলে বলতেই পারে না যে কোনটা স্ফেরোমিটার কোনটা, মানে তারা আর কি প্র্যাকটিক্যালের ও বুঝে না বা পিও বুঝে না, যাই বলো। আশা করি তোমাদের এই বিষয় সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার থাকা উচিত, কারণ কলেজগুলোতে অবশ্যই করানো উচিত। যাই হোক, তো আসো। তো ভার্নিয়ার, সরি, স্পেরোমিটার সম্বন্ধে যদি আইডিয়া না থাকে তো আমাদেরকে কমেন্ট করে জানাবে অবশ্যই, আমরা অবশ্যই অবশ্যই ট্রাই করব ওইটা নিয়ে একটা শর্ট ভিডিও হলেও তোমাদেরকে দিতে। আর যদি জানা থাকে তাহলে তো ভালোই হলো, আলহামদুলিল্লাহ। তো এইচ ইজ ইকুয়াল কি বলবো আমরা এখানে, যেহেতু সমতলে পার্ট বলছি সেহেতু এল প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট ইন্টু লঘিষ্ঠ ঘনন। বৃত্তাকার স্কেলের পার্ট, আচ্ছা এই বিষয়টা তাহলে শর্টে না লিখে পুরোপুরিটাই লিখে দিই। একটা লিখলে পরবর্তীটা লিখতে হবে না, হ্যাঁ, প্রধান স্কেলের পার্ট, এটা এইভাবে লিখবো, প্রধান স্কেল পার্ট প্লাস বৃত্তাকার, এটা মনে হয় একটু লেগে গেল আর কি, বৃত্তাকার স্কেল পার্ট ইন্টু লঘিষ্ঠ ঘনন। আরে, হুম, একটু কষ্ট হলেও বুঝে নিবা আর কি, কিচ্ছু করার নাই। আহ, এই বিষয়টা হচ্ছে এরকম, দেখো এখানে দেয়াই আছে, বিষয়টা যারা বুঝতেছো না তাদের জন্য আরেকবার বলি, প্রধান স্কেলের পার্ট 8 কেন ধরা হলো। এই যে এখানে দেখো 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 দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রধান স্কেলের পার্ট 8 কেন ধরলাম, অবশ্যই এখানে দেয়া আছে। আচ্ছা, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা কত? 100। স্ফেরোমিটারটি সমতলের রৈখিক পার্ট দেয় 4, আর এখানে কত? 35। তাহলে উত্তল তলের পায়ে যথাক্রমে কত? 9, 60। গড় দূরত্ব দেয়া আছে। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্নই আসতে পারে যে এই জিনিসটা কেন এভাবে হলো। তো বিষয়টা দেখো, এখানে হয়তো বা একটা জিনিস মিস হয়েছে, এখানে একটা জিনিস আসলে মিস মিস হয়ে গিয়েছে, সেটা হলো যে এইখানে এটা, আচ্ছা, এটা যদি এইভাবে বলা আছে তাহলে তো এটা তো আর্ট হবে না, আমি বাংলায় আসলে আর্ট লিখে ফেলেছি, সরি ফর মাই মিস্টেক, বাংলায় 4 লিখে ফেলেছিলাম। তো আসো তাহলে এটা কত হবে? 4, রাইট? আসলে এই ডিফারেন্সটা না এতটা হয় না, এই যে 9 যদি হয় তাহলে এটা 8 হওয়ার পসিবিলিটিসই বেশি থাকে। আচ্ছা, আমরা তাহলে এক কাজ করি, এই জিনিসটাকে 8 বানিয়ে দিই, এই জিনিসটাকে 8 বানিয়ে দিলাম আর কি। হ্যাঁ, আসলে এই জিনিসটা তো ডিস্টার্ব দিয়ে দিল। হ্যাঁ, এই জিনিসটা এখানে দিয়ে দিলাম, দেখো এই জিনিসটা হলো 8, যদি এটা 8 হয় তাহলে এখানে অবশ্যই অবশ্যই 8 হবে, কারণ 8 ছাড়া এটা পসিবল না আসলে, বাস্তবিক একটা হিসাব আছে না। এটা যদি 8 ধরি,
এই জন্য তোমাদেরকে ইয়েলো মার্ক করে দিলাম যে কি জন্য এই ধরা হয়েছে। আসলে এটা কোশ্চেনে আমাদের কিছু ভুল হয়েছে আর কি। যাই হোক, কোশ্চেন তুলতে হয়তো একটু ভুল হয়েছে, যাই হোক। আচ্ছা, আমরা এখানে কি পেলাম? সমতলে পেলাম, রাইট? এখন আসো আমরা যেটা করবো সেটা হচ্ছে বক্রতলে। হ্যাঁ, বক্রতলে যখন হিসাব করতে যাব তখন কি করব, এইচ টু বের করব, আর এইচ টু বের করতে গিয়ে ওই সেম কাজই করব। ওই আর কি, এই সূত্রটা এখানেও বসবে। তাহলে এখানে কত হচ্ছে, 9 + 60 × 0.01। বিষয়টা বুঝতে পারছো কি জন্য করা হলো? আসলে কি ভাইয়া, তোমরা যদি আমাদেরকে কমেন্টে তোমাদের প্রশ্নগুলো জানাও তাহলে অবশ্যই আমরা অ্যান্সার করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো এখানে যেটা বিষয় বোঝানো হলো সেটা হচ্ছে ডেল্টা এইচ না বুঝে জাস্ট এইচ বুঝাই। সেটা হচ্ছে যে এই দুইটা ডিফারেন্স, মানে সমতলে পাঠ আর বক্রতলে পাঠ, এই দুটার ডিফারেন্স। ডিফারেন্সটা কত হবে? H2 - H1 হয়তো বা কত আসবে, 1.25, রাইট? ইয়া, তাহলে আমরা বক্রতার ব্যাসার্ধ এখন নির্ণয় করতে পারবো। বক্রতার ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল d² / 6h প্লাস h/2। আসলে আচ্ছা হ্যাঁ, এই হিসাবটা যদি করতে যাই তাহলে d² মানে কত, 40² / 6 × 1.25, রাইট? প্লাস 1.25 / 2। তাহলে হিসাবটা দাঁড়ায় এরকম যে 213, মানে 213.95 মিলিমিটার। বিষয়টা কিন্তু এরকম দাঁড়ায়, রাইট? তাহলে এটাই হলো অ্যান্সার। এটাই হলো আনসার, আমাদের কাঙ্ক্ষিত আনসার। আর তোমাদের প্রতি আমার একটা স্পেশাল স্পেশাল রিকোয়েস্ট রয়েছে, সেটা হলো যে তোমরা এই যে এই সূত্রটা, কি হয় হোক ভাইয়া, কি হয় হোক, তোমরা এই সূত্রটা কখনোই কখনোই ভুলে যাবা না। কখনো যদি দেখো যে এই চ্যাপ্টার থেকে কিছুই পড়তে পারছো না, জাস্ট এই সূত্র, জাস্ট এই সূত্র পরীক্ষার আগের দিন হলেও দেখে যাবা, কারণ এটা থেকে ম্যাথ দিবেই ভাইয়া। অ্যাডমিশন হোক, এইচএসসি হোক, কোথাও না কোথাও পাবা। তো যাই হোক, তোমাদের ক্লাস আপাতত এতটুকুই। আর এই যে তোমাদের গিফট গুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। আশা করি এই অধ্যায়ের জন্য এই গিফট গুলোই এনাফ হবে, আর এগুলোর পিডিএফ অবশ্যই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর এখানে যে জিনিস বোঝানো হয়েছে যেটা হচ্ছে লঘিষ্ঠকরণ, কোনো পরিমাপের যন্ত্র দিয়ে সর্বনিম্ন যে মান পর্যন্ত পরিমাপ করা যায় তাকে লঘিষ্ঠকরণ বলে। আর এটা আসলে তেমন কিছু না, মানে ধরো একটা স্কেল, এই স্কেল দিয়ে এখন যতটুকু পরিমাপ করা যায়, এখন এই স্কেলের মাপ যদি হয় 5 মিটার, যদিও 5 মিলিমিটার বলি তাহলে বেশি সুবিধা হবে। তাহলে এই স্কেলের যে সর্বনিম্ন আর কি, যে সর্বনিম্ন যে সূক্ষ্ম মান পর্যন্ত পরিমাপ করা যায় তাকে লঘিষ্ঠকরণ বলে। এখন এর যদি সর্বনিম্ন সূক্ষ্ম মান হয় 5 মিলিমিটার, ওইটার লঘিষ্ঠকরণ হবে 5 মিলিমিটার। এটা আসলে তেমন বড় কিছু ফ্যাক্ট না। তো ভাইয়ারা, যাই হোক, আজকে তোমাদের এই ছোট্ট চ্যাপ্টার নিয়ে আমাদের জার্নি শুরু হলো। তো এই হলো আমার ইন্ট্রোডাকশন। তো যাই হোক, চলো, তোমাদের আশা করি গুরুত্ব বোঝাতে পেরেছি। হালকা পাতলা গাইডলাইনও দিয়ে দিয়েছি আসলে যে ইঞ্জিনিয়ারিং কেন প্রয়োজন। আর তোমরা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবা ইনশাল্লাহ। রুয়েট চুয়েটও এসেছিল। আর এটার সিকিউ আসলে কয়টা এসেছিল যেহেতু আমার কাছে এক্সাক্ট ডেটাটা নেই, যদিও আমি 25 সালের এক্সাম, মানে পরীক্ষার্থী ছিলাম আর কি। তো যেহেতু আমার কাছে এক্সাক্ট ডেটা নেই, তোমরা ট্রাই করবা কমেন্টে যে কেউ দায়িত্ব নিয়ে শেয়ার করার জন্য আসলে এখান থেকে সিকিউ কয়টা এসেছিল 25 সালে। এটা তোমাদের কাজ দিয়ে দিলাম, এটা তোমাদের একটা কাজ দিলাম যে এইচএসসি 25 সালে সিকিউ কয়টা এসেছিল। যাই হোক ভাইয়ারা, তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।